প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন, তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। এবং সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়ত্ব, যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, এই অধিবেশনের পুরোটা সময় যদি আমরা সংস্কার, গণভোট, জুলাই সনদ, 72-এর সংবিধান নিয়ে অনেক কথা বলেছি। এবং একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিছু মাননীয় সংসদ সদস্য তারা 72-এর সংবিধানকে 71-এর সাথে মিলিয়েছেন। মাননীয় স্পিকার, আমার জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছেন। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। তারা 72-এর সংবিধানকে 71-এর ফসল হিসেবে 71-এর চেতনার সাথে মিলিয়েছে। 72-এর মূলনীতিকে 71-এর মূলনীতি বলে 71-এর আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। 72-এর সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা 72 সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছিল। গত 16 বছর
এই সমালোচনা তৈরি হয়েছিল। ৭২-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে তিনটি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। ৭২-এর সংবিধান রচনা করেছিল যারা ৭০-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য, মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই ৭২-এর সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল, মাননীয় স্পিকার। সেই সময় শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তির হাতে সংসদের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, এমনকি বিচার বিভাগের ক্ষমতাও নানা কায়দা করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল, মাননীয় স্পিকার। ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই ৭২-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংবিধান হচ্ছে মুজিববাদী আদর্শ দ্বারা রচিত হয়েছিল, মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ কিন্তু চার নীতি ছিল না, মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ৭২-এর সংবিধান এসে বলা হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষত্ব, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে, মাননীয় স্পিকার। শুধু জামাত ইসলাম ৭২-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? আমাদের জানা নেই, মাননীয় স্পিকার। ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, ৭২-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন, মাননীয় স্পিকার। ফলে এই ৭২-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো, মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান রেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি না, এবং এই অপরচুনিটি আমরা এই ২৪০০ মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ৫ই আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা আসলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। বিএনপি বলেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে ৫ই আগস্টের পর থেকে রাস্তা দুটি আলাদা হয়ে গেছিল, মাননীয় স্পিকার। তখন আমরা একটা মধ্যপন্থায় আসলাম যে আমরা সংস্কারে আসি। সেই জায়গা থেকে সংস্কার কমিশন ঐক্যমত, সেখানে আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো। এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে, মাননীয় স্পিকার। সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। তারা যদি ৭২-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে, মাননীয় স্পিকার। জুলাই সনদ, জাতীয় জুলাই সনদ, আমরা যেদিন স্বাক্ষর হয়েছিল, আমরা জাতীয় নাগরিক পার্টি সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি, মাননীয় স্পিকার। এবং পরবর্তীতে আমরা স্বাক্ষর করেছি বলা যায় না, আমরা সেইখানে আমাদের কমেন্টটা দিয়ে এসেছিলাম, মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে, সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়, সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখ করবে, যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তিহার অনুযায়ী সবকিছু করবে, মাননীয় স্পিকার। এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তিহার মতোই সবকিছু করবেন, তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? এবং সেই নোটগুলো কিভাবে লেখানো হয়েছে, কিভাবে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে ঐক্যমত কমিশনকে চাপ দিয়ে লেখানো হয়েছে, মাননীয় স্পিকার, এটা ঐক্যমত কমিশনের আমি মনে করি এখন বলার সুযোগ হয়ে এসেছে, সময় এসেছে। ফলে জুলাই জাতীয় সনদ কে আমরা একসেপ্ট সেই সময় করতে পারি নাই। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাকে ধার করে আমি বলতে চাই যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে, মাননীয় স্পিকার, বিএনপি এটাকে।
এবং ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে মানুষ। আপনি বলছেন জুলাই জাতীয় সনদ, তারপরে আপনি দেখাচ্ছেন হচ্ছে আমার দলীয় ইশতেহার, তাহলে এখানে তো কোনো ঐক্যমতের সুযোগ নাই। এরপরে আসলো গণভোট। গণভোটের আদেশ নিয়ে সমালোচনা আছে এবং এই সমালোচনা আমরাও করেছি যে রাষ্ট্রপতি এই ধরনের অর্ডার দিতে পারে কিনা। কিন্তু গণভোটটাকে সবাই মেনে একটা কনসেনসাসের ভিত্তিতেই তো আমরা এই গণভোটে সবাই মিলে অংশগ্রহণ করলাম মাননীয় স্পিকার। বিএনপি এবং তৎকালীন বিএনপির বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং চেয়ারপারসন তিনি নিজেও সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে ভোটে প্রচারণা করেছেন। ফলে আপনাদের ইলেকশনের আগে এটা পরিষ্কার করা প্রয়োজন ছিল যে এই গণভোট আপনারা মানেন না, এই গণভোটে হ্যাঁ বা না জিতুক এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। ওনারা কিন্তু মাননীয় স্পিকার সেটা করেননি। ফলে জুলাই গণভোট এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং গণরায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই সেই সময় বলেছেন যে গণরায় হচ্ছে সার্বভৌম ক্ষমতা, জনগণের রায় আসলে সেটা সকলেই মেনে নিতে বাধ্য হবে, এমনকি যদি সেটার বিরুদ্ধেও কেউ বিজয়ী হয় তারাও সেটা মেনে নিতে বাধ্য হবে। ফলে আমরা মনে করি যে এই গণভোট অনুসারে যে সাংবিধানিক সংস্কার পরিষদ অতি দ্রুত সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত, এর সুরাহা করা উচিত। আমরা তো মাননীয় স্পিকার অনেক দূর সরে এসেছি, নতুন সংবিধানের জায়গা থেকে সরে আসতে আসতে আমরা কোথায় আসলাম? আমরা খুবই সামান্য কিছু দাবি এখানে এসেছে, জুলাই জাতীয় সনদ বা গণভোট যেটাই বলেন না কেন, যে একটা উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার হবে। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়েই তো এত ঝামেলা, গত 16 বছরের এত আন্দোলন। কিভাবে নিয়োগ হবে এই নিয়োগটা আমাদেরকে জানতে হবে মাননীয় স্পিকার। নির্বাচন কমিশনার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে, একটা নির্দলীয় এবং গ্রহণযোগ্য নিয়োগ আমরা কিভাবে করতে পারি যেটা দেশকে বিভাজিত করবে না, বিরোধী দলের উপরে বিরোধী দলের অধিকার ক্ষুণ্ণ করবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ মাননীয় স্পিকার। এগুলা আমরা 5ই আগস্টের পরে আসমান থেকে বলিনি, এগুলা গত 16 বছর আলোচনা হয়েছে। বিএনপির 31 দফায় আলোচনা ছিল, আরো অনেক রাজনৈতিক দলের আলোচনাতে, সংস্কারের আলোচনা থেকে আমরা মাননীয় স্পিকার ধার করেছিলাম। হ্যাঁ, বিচার বিভাগ এই মুহূর্তে পৃথকীকরণ বা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কনসার্ন আছে, কারণ আওয়ামী লীগের নিয়োগকৃত অনেক বিচারক মাননীয় স্পিকার এখনো রয়ে গেছে বিচারালয়ে, যারা এই জামিনগুলো করিয়েছে ফ্যাসিস্টদের। কিন্তু সেটার একটা সুরাহা আপনারা করেন, আমরা সহযোগিতা করব, কিন্তু তারপরে তো বিচার বিভাগের স্বাধীনতা মাননীয় স্পিকার নিশ্চিত করতে হবে। গুম এবং মানবাধিকার অধ্যাদেশ বাতিল করলেন, আপনারা বলছেন ভালো আইন নিয়ে আসবেন। তো ভালো আইন যতক্ষণ পর্যন্ত আনতে পারছে না ততক্ষণ পর্যন্ত মাননীয় স্পিকার আপনাদের সমালোচনাটা সহ্য করতে হবে। আপনারা ভালো আইন নিয়ে আসুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসুন, আমরা দেখি।